এক এক করে লোকজন এসে আমায় দেখছে আর বেশ প্রশংসা করছে। অনেকে তো বলছে আগের বউটার থেকে এই বউটা বেশ সুন্দরী। ওইদিকে আমার পাশে কালো মোটা লোকটা খিলখিলে হাসছে। আর একদমই সহ্য হচ্ছে না এইসব। শুধু আকাশের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ কেন এমন একটা লোকের সাথে তুমি আমায় মেলালে? মানুষটাকে কিনা আমি একদমই সহ্য করতে পারছি না। পরের দিন সকাল 11টায় আমি সকালের নাস্তা খেতে গেলাম। দেখা যাচ্ছে অনেক আইটেমের রান্না করা খাবার। এত রান্না করার আইটেম খাবার আমি কখনো জীবনের চোখেও দেখিনি। আমি জীবনে কখনো এমন খাবার খাইনি। ওইদিকে আমার শাশুড়ি আমাকে বলল, লিপি তোমার যা খেতে মন চায় তুমি তাই খাও। ওইদিকে আমার বেশ লজ্জা, আমি কোনো খাবার না খেয়ে চুপ করে সেখানেই দাঁড়িয়ে রইলাম। এখানে যতগুলো আইটেম রান্না করা হয়েছে তার সবগুলোই আমার বেশ পছন্দের। শরীমার লক্ষ্য করলেন আমি কোনো খাবার না নিয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তিনি কি করলেন, তিনি একটা প্লেটে আমার জন্য পোলাও আর সাথে একটা বেশ বড় মুরগির রান দিলেন। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। অনেক ভালো ভালো রান্নার আইটেম, বলতে গেলে বড়লোকি খাবার যাকে বলে। আমার শাশুড়ি বুঝতে পেরেছিল আমার অনেক ক্ষুধা লেগেছে। এদিকে দেখি আমার স্বামী কালো মোটা লোকটা এক গামলা ভাত নিয়ে বসে খাচ্ছে। আমি মনে মনে ভাবছি এইভাবে খেয়ে সে এত মোটা হয়েছে। যাই হোক, খাবার শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। তার কিছুক্ষণ পর দেখলাম আমার স্বামী আমার রুমে আসলো। আমার স্বামী আমার কাছে এসে বলল, কেমন আছো তুমি? আমি আমার স্বামীর কথার কোনো উত্তর করলাম না। সত্যি বলতে আমি তাকে তো মেনেই নিতে পারছি না। আমি তাকে মন থেকে মেনে নিতে নারাজ। তারপর সেদিন রাতেও আমি তাকে আমার কাছে আসতে দিলাম না। তারপর দেখলাম লোকটা নিচে গিয়ে শুয়ে পড়লো। একটা দিক ভালো আছে, আজকে আর তাকে আলাদা করে কিছু বলতে হয়নি। ওই দিন রাতেও সারা রাত তার নাক ডাকার শব্দে আমি ঘুমাতে পারিনি। সকালে খুব ভোরে যখন ওই লোকটা উঠে যায় তখনই আমি ঘুমাই বেলা 1টা পর্যন্ত। আমার শাশুড়ি নাকি আমাকে এসে অনেক ডাকছে, কাজের লোকও নাকি অনেক ডাকছে, কিন্তু আমি এমন ঘুমাইছি যে কারো কথাই আমার কানে যায়নি। একটা সময় ঘুম থেকে উঠে দুপুরে গোসল করে আমি দুপুরের খাবার খেতে গেলাম। যেহেতু আমি সকালে খাইনি, আমার বেশ ক্ষুধা লেগেছে। তখন আমি দুপুরের খাবারটা তৃপ্তি করে খেলাম। এ পর্যন্ত শাশুড়ির সাথে আমার তেমন ভালো করে কোনো কথাই হয়নি। হঠাৎ করে আমার শাশুড়ি আমার রুমে এসে বলল, বৌমা তোমার শরীর ঠিক আছে? আমি মাথা নাড়িয়ে বললাম, জি ঠিক আছে। আপাতত এতটুকুই কথা হলো। আমার শাশুড়ি বা বয়স বুঝতে পেরেছেন তার ছেলেকে আমার মোটেও পছন্দ হয়নি। আমার শাশুড়িও মনে মনে ভয় পাচ্ছিল যদি আমিও প্রথম বউয়ের মতো তার ছেলেকে ছেলে চলে যাই। ওইদিকে আমার ভাই, আজকে এ বাড়িতে আমার 4 দিন হয়ে গেল। আমার ভাই ভাবি কেউ একটা খোঁজ পর্যন্ত আমাকে নেয়নি। মনে হচ্ছে তারা আমাকে বিক্রি করে দিয়েছে। এই ব্যাপারটা ভাবতে আমার অনেক বেশি কান্না পাচ্ছিল। রুমের ভিতর গিয়ে অনেকক্ষণ কান্না করলাম। মনে মনে ভাবছিলাম পালিয়ে যাব, আবার ভাবছি পালিয়ে আমি কোথায় যাব। এদিকে আবার কালো মোটা স্বামীটার জন্য রাতে একদিনও আমি ভালোভাবে ঘুমাতে পারছি না। রাতে ঘুমাতে না পারায় রাতের ঘুম সকালে বেলা অবধি পর্যন্ত আমি ঘুমাতে থাকি। এভাবে দেখতে দেখতে আজ 11 দিন পার হয়ে গেল। 11 দিন পর আমার বড় ভাই আর মেজো ভাই আসলো আমাকে দেখতে। হঠাৎ করে এতদিন পর আমার ভাইয়ের আমাকে দেখতে এসছে। আমার ভাইয়ের সাথে আমার ভাবিরাও আমাকে দেখতে আসছে। আমার ভীষণ রাগ হচ্ছিল, এতদিন পর কেন আমাকে দেখতে আসলো। তাদের উপর আরো অনেক বেশি রাগ হচ্ছিল এই ভেবে যে তারা আমাকে কালো এই মোটা লোকটার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। বলতে গেলে এক প্রকার যেন আমাকে বিক্রি করে দিয়েছে। যাই হোক, ভাই ভাবি আমার কাছে এসে আমার সাথে দেখা করলো আর আমাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি। আমি তাদের কথায় কোনো উত্তর করিনি। মনে মনে তাদের উপর আমার ভীষণ রাগ হচ্ছিল। ওইদিকে আমার ভাই ভাবি আসায় আমার শাশুড়ি অনেক আয়োজন করলো। এমন আয়োজন যা আমার ভাই ভাবি জীবনে কোনোদিন চোখেও দেখেনি। এত ভালো খাবার তারা জীবনে কখনোই খায়নি। ওইদিকে আমার শাশুড়ি সবাইকে একসাথে বসিয়ে দুপুরের খাবার দিল। ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তারা অনেক তৃপ্তি করে দুপুরের খাবার খেলো। দুপুরের খাবার শেষ করে আমার শাশুড়ির সাথে তারা গল্প করছে। আমার ভাইয়েরা সকালে এসেছে, বিকেলে চলে যাবে। তারা সব গল্প করছে আমার শাশুড়ির সাথে, কিন্তু আমাকে নেওয়ার ব্যাপারে তারা কোনোই কথা বলেনি। আমি মনে মনে ভাবছি, আচ্ছা তারা কি আমাকে নিতে আসেনি? তার কিছুক্ষণ পর আমার ভাই আমার রুমে আসলো আমার থেকে বিদায় নিতে। কি যে বলবো আর ভাষা খুঁজে পাচ্ছি না। আর আমাকে তার সাথে নেবে কি? আমারই আর ইচ্ছে করছে না তাদের সাথে যেতে। ভাই ভাবির এমন আচরণ দেখে কি মনে হচ্ছে জানেন? যেন মনে হচ্ছে তারা আমাকে বিক্রি করে দিয়েছে। তো যাই হোক, আমার ভাই ভাবি আমার থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেল। আমারও খুব মনে হচ্ছে এই দুনিয়াতে আমার কেউ নেই, আমি ভীষণ একা। বিশ্বাস করেন, আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমি তাই করতাম। এইসব ভাবতে ভাবতে আমি অনেক বেশি কান্নাকাটি করছিলাম রুমের ভিতর বসে। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই এই দুনিয়াতে। যদি কষ্ট পাওয়া মানুষের মধ্যে আমি হলাম আর একজন। ওই দিন রাতে আমার স্বামী আমার রুমে আসলো, সাথে করে একটা আইসক্রিম নিয়ে আসলো। কোন আইসক্রিম?
আমাকে দিতে আমি বললাম আমি খাবো না। ও মা, আমি না বলতেই দেখি সে খেয়ে নিচ্ছে। এই আইসক্রিমটা এমন ভাবে খাচ্ছে ঠিক বাচ্চাদের মতো, মুখের চারপাশে মেখে সে খেয়ে নিল। মনে মনে ভাবছি এই লোকটা বিশ্বের 1 নাম্বার খাদক, জানেন সে সারাদিন শুধু খাইতেই থাকে। এই লোকটার এমন কর্মকাণ্ড দেখে মনে মনে ভাবছি কবে যে আমি এই লোকটার এমন কর্মকাণ্ড থেকে মুক্তি পাবো আল্লাহ জানে। জানেন এই বাড়িতে আজ আমার 11 দিন হলো। এই 11 দিনে আমি একটা রাত ও শান্তি মতে ঘুমাতে পারিনি, শুধুমাত্র এই কালো মোটা লোকটার জন্য। এভাবে রাতে না ঘুমিয়ে দিনে ঘুমানোর জন্য আস্তে আস্তে আমার শরীরে প্রচুর জ্বর চলে আসে।